আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ কিন্তু হতে চলেছে এবং ভারত পাকিস্তানে যাচ্ছে না, এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। ভারতের সম্ভবত ভেন্যু হতে চলে দুবাই বা শ্রীলঙ্কা, এই দুটোর মধ্যে একটা ভেন্যু কিন্তু হবে। এবং যদি দেখা যায় যে ভারতীয় টিম কি হতে পারে, যে যে 16 সদস্যের একটা টিম তৈরি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে আছে এবং এখনো দুটো কিন্তু টেস্ট বাকি আছে। সেই দুটো টেস্ট শেষ হয়ে গেলে ভারতীয় টিম কিন্তু ভারতে ফেরত আসবে এবং তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলে কিন্তু আইপিএল শুরু হবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু উন্মাদনা শুরু হয়ে গিয়েছে এবং সেই 2017 সালে কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, সেখানে পাকিস্তান আর ভারতের মধ্যে ফাইনাল হয়েছিল। পাকিস্তান কিন্তু ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2020 হওয়ার কথা ছিল, যে করোনার জন্য সেটা হয়নি, 1 বছর পিছিয়ে নিয়ে গিয়েছিল এবং সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। তারপরে 2022 সালেও কিন্তু অস্ট্রেলিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। তো 2022 সালেও করা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2023 সালে 50 ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভারতের মাটিতে, সেখানেও কিন্তু করা যায়নি। এবং 2024 সালেও কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল ওয়েস্ট ইন্ডিজে, যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সেই 4 বছর অন্তর অন্তর যে করার নিয়ম, সেটা কিন্তু করা হয়নি। এবার 2025-এ কিন্তু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফেব্রুয়ারি এবং মার্চে হবে। তো ভারতীয় টিমের মানে টিম কেমন হতে পারে, 16 সদস্যের টিম কেমন হতে পারে, যদি আমরা দেখি যে ওপেনার যদি দেখি, যে আমি ওপেনার রোহিত শর্মা অবশ্যই তিনি ক্যাপ্টেন এবং ওপেনিং হিসেবে থাকবে, এবং তার সঙ্গে তিনি শুভমান গিল অবশ্যই থাকবেন। শুভমান গিল, রোহিত শর্মা অনেকদিন ধরে তারা দুজনেই ওডিআই কিন্তু ওপেনিং করছে এবং ভালো কিন্তু পারফরমেন্স করছে। তো সেই হিসেবে রোহিত শর্মা এবং শুভমান গিল অবশ্যই ওপেনিং এ থাকছে। এবং আমি একজন ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু আমি রাখবো, সেটা হচ্ছে এসএসবি জয়সওয়াল। জয়সওয়াল তিনি টেস্ট এবং টি-20 খেলছেন, ওডিআইতে তাকে কিন্তু খেলানো হয়নি, কিন্তু আমার যে ধারণা যে তিনি যদি ওডিআইতে তাকে সুযোগ দেওয়া হয়, তিনি সেখানেও কিন্তু ভালো করবে। তো লেফট হ্যান্ডার ওপেনার, ব্যাকআপ ওপেনার হিসেবে আমি কিন্তু এসএসবি জয়সওয়ালকে আমি রাখবো। তো মিডিল অর্ডারে যদি দেখি, মিডিল অর্ডারে অবশ্যই বিরাট কোহলি থাকছে, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে থাকবে এবং সঞ্জু স্যামসনকে আমি নেব। সঞ্জু স্যামসনকে কিন্তু মিডল অর্ডারে ব্যবহার করা যেতে পারে বা ওপেনিং এও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তিনি এমন একজন প্লেয়ার যে তাকে ওপেনিং ও করানো যেতে পারে, মিডল অর্ডারেও কিন্তু ইউজ করা যেতে পারে। তো সঞ্জু স্যামসন কিন্তু লাস্ট 2023-এর শেষের দিকে সাউথ আফ্রিকার মাটিতে ওডিআই ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু তিনি সেঞ্চুরি করেছিলেন। তারপরে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে যে ওডিআই ম্যাচ হলো, সেখানে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। তো আশা করি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে এবং তিনি ব্যাকআপ উইকেট কিপার হিসেবেও কিন্তু থাকতে পারেন। তো মিডল অর্ডারে এই থাকলো বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন। তো তিনজন কিন্তু উইকেট কিপার থাকছে, ঋষভ পান্ত, কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন। তো তিনজন উইকেট কিপার হিসেবে কিন্তু থাকছে। তো এর মধ্যে প্লেইং ইলেভেন কিন্তু আলাদাভাবে হবে, সেটা সেটা নিয়ে পরে আলোচনা করবো, প্লেইং ইলেভেন কি হতে পারে। তো অলরাউন্ডার হিসেবে যদি দেখি, অলরাউন্ডার হিসেবে কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু অবশ্যই থাকছেন। হার্দিক পান্ডিয়া তিনি 6-7 নম্বরে কিন্তু ভালো ব্যাটিং করেন, আমরা জানি 6-7 নম্বরে ব্যাটিং করবেন এবং ফাস্ট বোলিং তাকে দিয়ে কিন্তু 6-7 ওভার বোলিংও করানো যেতে পারে। তো হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে থাকছেন এবং অক্ষর প্যাটেল অবশ্যই থাকছেন। তিনি ব্যাটিং ও করতে পারেন এবং স্পিন বোলিংও করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমি রাখবো ওয়াশিংটন সুন্দরকে। ওয়াশিংটন সুন্দর কিন্তু ভালো ব্যাটিংও করতে পারেন এবং স্পিন বোলারও কিন্তু। তো তিনজন অলরাউন্ডার থাকছে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। স্পিনার হিসেবে যদি দেখি, যে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর তারা অলরাউন্ডারের খাতায় পড়ে যাচ্ছে, তারা দুজনে স্পিন বোলিং করে। তার সঙ্গে সঙ্গে আমি কুলদীপ যাদবকে নেবো। কুলদীপ যাদব কিন্তু স্পিনে ভালো বোলিং করেন এবং তিনি ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম তিনি ভালো বোলিং করেছিলেন। তো কুলদীপ যাদবকে আমি রাখবো। এবং ফাস্ট বোলিং এ যদি দেখি, যে ভারতের ফাস্ট বোলিং জাসপ্রীত বুমরা, তিনি কিন্তু অবশ্যই থাকবেন, জাসপ্রীত বুমরা থাকছেন। এবং মোহাম্মদ শামিকে আমি রাখবো। মোহাম্মদ শামি, যে একটা খবর, মোহাম্মদ শামি তিনি ইনজুরি হয়ে আছেন, কিন্তু তিনি দিব্যি ডোমেস্টিক ক্রিকেটে তিনি খেলছেন এবং ভালো পারফরমেন্সও করছেন। তা সত্ত্বেও কেন তাকে ইনজুরি বলে চালানো হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এবং তাকে কেন বর্ডার গাভাস্কার ট্রফিতে কেন নেওয়া হয়নি, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তিনি কিন্তু দিব্যি ডোমেস্টিক ক্রিকেট খেলছেন এবং সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করছেন। তো মোহাম্মদ শামিকে আমি অবশ্যই রাখবো। আশা করি
সেই সময় মোহাম্মদ শামি পুরোপুরি ফিট হয়ে যাবে এবং খেলার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তো হাতে কিন্তু একটা মাস থাকবে, সেই সেই মধ্যে তার মধ্যে কিন্তু মোহাম্মদ শামি একদম 100% ফিট হয়ে যাবে, এটা আমি এটা আশা করি। তারপরে দেখি যে মোহাম্মদ সিরাজকেও রাখবে। মোহাম্মদ সিরাজের কিন্তু পারফরমেন্স ততটা ভালো না হলেও কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেই রকম ধরনের কিন্তু আর ব্যাকআপ বোলিং নেই, যার ফলে কিন্তু মোহাম্মদ সিরাজকে কিন্তু নিতেই হবে। আর সঙ্গে সঙ্গে আমি আর একজন ফাস্ট বোলার ব্যাকআপ হিসেবে কিন্তু আমি রাখবো, যে অনেকগুলো হয়তো থাকতে পারে কিন্তু তার মধ্যে আমি রাখবো আর্শদীপ সিংকে। আর্শদীপ সিংকে কিন্তু ওডিআই ক্রিকেট তাকে কোনো ম্যাচে খেলানো হয়নি, টি-20-তে তিনি সাকসেস হয়েছেন এবং ভালো কিন্তু বোলিং করছেন। টি-20-তে ওয়ার্ল্ড কাপে সে আমরা দেখেছি কি দারুণ বোলিং করেছিলেন এবং প্রতিনিয়ত কিন্তু টি-20 ম্যাচ তিনি খেলছেন ভারতের হয়ে। তো ওডিআই তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি, আমি আশা করি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। কারণ যে তিনজন ফাস্ট বোলারের আমি নাম বললাম, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, তিনজনে কিন্তু রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার। লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার কিন্তু একজন আর দরকার আছে, সেই ভারতের কিন্তু সেই লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার সেই রকম ধরনের কিন্তু নেই। জাহির খান, আশিস নেহারার পরে সেই রকম ধরনের লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার কিন্তু প্রডিউস হয়নি, যার ফলে অনেকটা কিন্তু অসুবিধার মধ্যে ভারত আছে। তো যে আর্শদীপকে পাওয়া গেছে তাকে যদি ট্রাই করা যেতে পারে ওডিআই, তাহলে সেটা কিন্তু ভালো হবে। ব্যাকআপ হিসেবে তাকে প্লেইং 11-এ না জায়গা দেওয়া হোক, কিন্তু ব্যাকআপ হিসেবে তাকে রাখা যেতেই পারে। তো আর্শদীপ সিংকে আমি রাখবো এই টিমের মধ্যে। তো এই হলো কিন্তু টোটাল 16 সদস্যের একটা টিম, যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটা হয়তো বেস্ট হতে পারে। প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আর একটা ভিডিও আমি বানাবো, সেখানে বলবো যে প্লেইং 11 কি হতে পারে। ফের আরেকবার যদি আমি বলি যে ওপেনার হিসেবে রোহিত শর্মা, শুভমন গিল এবং ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু আমি যশস্বী জয়সওয়ালকে আমি রাখবো। তো মিডল অর্ডারের কথা যদি বলি, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন। এখানে কিন্তু তিনজন উইকেট কিপার থাকছে, ঋষভ পান্ত, কেএল রাহুল, সঞ্জু স্যামসন। তো উইকেট কিপিং এর কোনো প্রবলেম নেই, একজন যদি ইনজুরি হয়ে যায় তো অন্যজনকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। এবং অলরাউন্ডারে যদি দেখি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তিনজন কিন্তু অলরাউন্ডার এবং তিনজনে কিন্তু দারুণ পারফরমেন্স করেন। এবং স্পিন অ্যাটাকে যদি দেখি, স্পিন অ্যাটাকেও কিন্তু তিনজন থাকবে, অক্ষর প্যাটেল অলরাউন্ডারে রাখিছি আমি, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব, এই তিনজন কিন্তু স্পিনার থাকবে। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, তিনজন কিন্তু স্পিনার থাকবে। এবং ফাস্ট বোলিং এ কিন্তু আমি চারজনকে রাখছি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। এই 16 সদস্যের কিন্তু একটা টিম আমি তৈরি করেছি, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই 16 সদস্যের টিম হয়তো হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। তার মধ্যে হয়তো একজন দুজন হেরফের হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি যতটুকুনি ক্রিকেট বুঝি এবং জানি সেই হিসেবে কিন্তু আমি বুঝতে পারছি যে এইটাই কিন্তু বেস্ট হতে পারে, যে এইরকম ধরনের যদি 16 সদস্যের একটা টিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বানানো যায়, তাহলে কিন্তু সেইটাই কিন্তু ভারতের জন্য কিন্তু মানে বেস্ট হবে। প্লেইং 11 নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আমি বানাবো, যে প্লেইং 11 কি হতে পারে, প্লেইং 11 কারা কারা কিন্তু জায়গা পেতে পারে, সেটা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও আমি বানাবো অবশ্যই।